আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানের শোকের মাতম ঘোষণা করা হয়েছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। কাল তেহরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতার জানাজা। ইরানে অব্যাহত মার্কিন ইসরায়েলি হামলা, পরবর্তী উত্তরসূরি নির্বাচনের আগে অন্তর্বর্তী দায়িত্ব পেতে পারেন আলী লারিজানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হওয়ায় বিড়ম্বনায় বাংলাদেশি যাত্রীরা। আজও ২৭টি ফ্লাইট বাতিল। সকালের দিকে আসছি খুব ভোরে আসার পরে দেখতেছি যে ফ্লাইট বাতিল করা হয়েছে। এখানে বিভিন্ন নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যে ফ্লাইটটা বাতিল হয়েছে, কাতারের ফ্লাইট বাতিল হয়েছে। তো আমরাও তো অনেক ভোগান্তির মধ্যে আছি। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস আইআরজিসির নিউজ আউটলেটে জানায় খামেনির মৃত্যুর খবরটি। বলা হয় শনিবার সকালে চালানো হামলাতেই তিনি মারা যান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে খামেনির মেয়ে, জামাতা ও নাতিরও মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের এক সংবাদ উপস্থাপক। রাষ্ট্রীয় গণমাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদ ঘোষণা করছিলেন তিনি। নিজেকে অনেকটা সময় কষ্ট করে সামলে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আবেগ ধরে রাখতে পারেননি। খামেনি আর নেই বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন ওই সাংবাদিক। رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند و به ملکوت اعلی پیوستند. সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের আবহ। মৃত্যুর খবর নিশ্চিতের পরপরই কান্নায় ভেঙে পড়ে মানুষ। ইরানের মাশহাদে প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারে জড়ো হয় হাজারো দিশেহারা মানুষ। সর্বোচ্চ নেতার হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ ঝাড়ে জনসাধারণ। সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি সপ্তাহব্যাপী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা দুটি গার্লস স্কুলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। মুহুর্মুহু মিসাইল হামলা চলছে রাজধানী তেহরানে। ভোররাতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে পাস্তুর এলাকায়। ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের হেডকোয়ার্টার রয়েছে ওই এলাকায়। হামলায় কমপক্ষে ৪ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু হয়েছে দাবি পশ্চিমাদের। এছাড়া যৌথ অভিযানে বিপ্লবী গার্ডস আইআরজিসি এর বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। বড় ধরনের হামলা হয়েছে তাবরিজ, কোম, কারাস, কেরমানশাহ, খৌরামবাদ ও ইলম শহরে। প্রয়োজনে ইরানে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির পরবর্তী উত্তরসূরি কে হতে পারেন এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সিবিএস নিউজকে ফোন কলে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি, সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন তা জানেন তিনি। ইরানের মূল নিয়ন্ত্রণ এখন কার কাছে রয়েছে সে বিষয়ে সব তথ্য রয়েছে তার কাছে, তবে কোনো নাম পরিচয় প্রকাশ করেননি ট্রাম্প। ইরানের নেতৃত্বে বিশেষ কাউকে দেখতে চান কিনা সেই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তালিকায় বেশ কয়েকজন পছন্দের প্রার্থী রয়েছে। জানান, অভিযান শেষ হলে ইরানের শাসনভার দেয়া হবে দেশটির জনসাধারণের হাতে। দেশ পুনর্গঠনে এটাই ইরানিদের জন্য একমাত্র সুযোগ।
সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? পুরো পৃথিবী এই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। সংবিধান অনুযায়ী গোপন এবং জটিল এক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হন দেশটির সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে অধিবেশন কিংবা ভোটাভুটি সম্ভব নয়। তাই সর্বোচ্চ নেতা নির্বাচনে বিশেষ পদক্ষেপ নিতে হবে গার্ডিয়ান কাউন্সিলকে। ধারণা করা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে আপৎকালীন দায়িত্ব পেতে পারেন আলী লারিজানি। 1989 সালের জুনে মৃত্যু হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। এর 24 ঘন্টার মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির নাম ঘোষণা করেছিল বিশেষজ্ঞ অ্যাসেম্বলি। দেশটির সংবিধান অনুযায়ী বেশ জটিল এক প্রক্রিয়া অনুসরণ করা হয় সুপ্রিম লিডার নির্বাচনে। ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং একজন ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত 3 সদস্যের গার্ডিয়ান কাউন্সিলের ডাকে বসে বিশেষজ্ঞ প্যানেলের বিশেষ অধিবেশন। ওই প্যানেলের সদস্য সংখ্যা 88। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদিত প্রার্থীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে বিশেষজ্ঞ প্যানেল। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধকালীন পরিস্থিতিতে এত লম্বা প্রক্রিয়া অনুসরণের সুযোগ নেই, তাই চাপ রয়েছে তড়িঘড়ি নেতা নির্বাচনের। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে অবিলম্বে পরবর্তী নেতা নির্বাচনের উদ্যোগ নিবে 3 সদস্যের কাউন্সিল। শোনা যাচ্ছে জরুরি মুহূর্তে দেশের নেতৃত্ব দিতে পারেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। খামেনির উত্তরসূরি হিসেবে আরও শোনা যাচ্ছে তার ছেলে মোস্তফা খামেনির নাম। ইরানের ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধি প্রাপ্ত তিনি। আইআরজিসি আর গোয়েন্দা বিভাগের সাথেও আছে গভীর যোগাযোগ। তবে নেতা নির্বাচনে উত্তরাধিকার প্রথা দেশটির রাজতন্ত্র বিরোধী গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। তালিকায় আছে খামেনির ঘনিষ্ঠ মিত্র সাবেক বিচারপতি সাদিক লারিজানির নাম। এছাড়া ধর্মীয় নেতা আলী রেজা আরাফির নামও উচ্চারিত হচ্ছে। আইআরজিসির সাথে ধর্মীয় নেতাদের সংযোগকারী মনে করা হয় তাকে। বিবেচনা করা হচ্ছে মোহাম্মদ মীর বাঘেরি, মোহসেন আরাকি এবং রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নামও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর প্রশ্নবিদ্ধ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা সক্ষমতা। সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে হত্যা করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে, অথচ কোনো প্রতিরোধই গড়তে পারল না ইরান। এমনকি হামলার আগাম তথ্যও পায়নি গোয়েন্দারা। গত এক যুগে সামরিক সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ ব্যয় করেছে তেহরান, অথচ ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেই প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ হিসেবে বিবেচিত হয় ইরান, যাদের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় 2500 এয়ার ডিফেন্স সিস্টেম। রয়েছে রাশিয়া নির্মিত S-300-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও। এছাড়াও তেহরানের ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো ডিফেন্স সিস্টেম। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সমরাস্ত্রের মালিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ইরানের সব প্রতিরক্ষাই শনিবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিনা বাধায় দেশটিতে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দেশ দুটি। একের পর এক দূরপাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল ইরান। এক বছরে একাধিক হামলার শিকার হওয়ার পর এটি স্পষ্ট যে আক্রমণ সক্ষমতা সমৃদ্ধ করলেও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় ততটা নজর দেয়নি তেহরান। বিভিন্ন গণমাধ্যমের খবর, হামলার সময় সুরক্ষিত স্থানে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন খামেনি। নির্ভুল নিশানায় তাকে হত্যা করা হয়েছে, অথচ এই হামলার আগাম কোনো তথ্যই ছিল না দেশটির গোয়েন্দাদের কাছে। সুরক্ষিত বলা হলেও কার্যত সেই স্থান কতটা সুরক্ষিত ছিল সেটি এখন প্রশ্নবিদ্ধ। এর আগে গত জুনেও ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হয় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও রাজনীতিবিদরা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে এমন ব্যর্থতায় সমালোচনার মুখে প্রভাবশালী দেশটির গোয়েন্দা সক্ষমতা। ওয়াশিংটন যে সামরিক শক্তিতে কতটা অপ্রতিরোধ্য তা ভেনেজুয়েলা অভিযানের পর ইরানে হামলায় যেন আরেকবার স্পষ্ট হলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
সতর্কতা সাইরেন বাজতেই সাক্ষাৎকারের মাঝপথে তড়িঘড়ি নিরাপদ আশ্রয়ের দিকে ছুটলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপেদ। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় ইরানের হামলার জেরে তেল আবিবে সাইরেন বেজে ওঠে। মুঠোফোনের সেই সতর্ক বার্তা পেয়ে কথা শেষ না করেই উঠে দাঁড়ান লাপেদ। রয়টার্সের সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে কিছু না বলেই তিনি বেরিয়ে যান। দেহরক্ষীদের নিয়ে বম শেল্টারের দিকে ছোটেন বিরোধী নেতা। পথে নিজের পোষা কুকুর নিরাপদ আছেন কিনা সেই খোঁজও নেন তিনি। বিপদ কেটে যাওয়ার পর শেল্টার থেকে বের হয়ে ইরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের প্রতি সমর্থন জানান তিনি। ইরানে মার্কিন ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। নিরাপত্তা ঝুঁকির কারণে আজও মধ্যপ্রাচ্যগামী 27টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকালের মতো আজ সকালেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটই নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বিমান চলাচল আবার কখন স্বাভাবিক হবে এই নিয়ে অনিশ্চয়তায় হতাশ অনেক যাত্রীকেই বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়েছেন অনিশ্চয়তার মুখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। ফ্লাইট ছিল মার্চের 1 তারিখে। তারপরে আমরা সকালের দিকে আসছি খুব ভোরে। আসার পরে দেখতেছি যে ফ্লাইট বাতিল করা হয়েছে। আমাদের টিকিটটা ছিল কাতার থেকে বাংলাদেশ টু কাতার টু লার্নাকা। এখানে বিভিন্ন নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যে ফ্লাইটটা বাতিল হয়েছে, কাতারের ফ্লাইট বাতিল হয়েছে। তো আমরাও তো অনেক ভোগান্তির মধ্যে আছি, কারণ হচ্ছে গিয়া আমার যে স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, তো আমার ভিসার মেয়াদ তো 15 তারিখ শেষ। ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথাই বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে একটি লিফটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। নীতিমালা অনুযায়ী 3 বছরের বেশি একজন ডাক্তার একই কর্মস্থলে থাকতে পারবেন না, কিন্তু ঠাকুরগাঁওয়ে 5 থেকে 7 বছর ধরে ডাক্তাররা রয়েছেন। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ধীরে ধীরে সকল বিষয়ে ঠিক করা হবে। মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। আমি সুপারকে বলেছি যে তার যা যা প্রয়োজন যদি আমাদের জানান, তাহলে আমরা সেই বিষয়ে আমরা সরকারের তরফ থেকে ব্যবস্থা নিতে পারবো। ডিসি সাহেব জানিয়েছেন তিনি একটা লিফটের ব্যবস্থা করে দেবেন। শুরু হলো মহান স্বাধীনতার মাস। মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। অধিকার হারানো বাঙালি লড়াই করে আপন অস্তিত্ব রক্ষার জন্য। স্বাধীনতার ঘোষণা দীর্ঘ বঞ্চনার সামনে খুলে দেয় সশস্ত্র সংগ্রামের পথ। ৭১ মার্চে সর্বস্তরের জনগণ জীবন তুচ্ছ করে নামে যুদ্ধে। বহু নারীর সম্ভ্রম, লাখো প্রাণের বিনিময়ে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বীর বাঙালি ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। বাংলাদেশের স্বাধীনতার সেই রক্তরাঙা সূচনা লগ্নের ইতিহাস নিয়ে তানজিম শাফিনের প্রতিবেদন। লাল সবুজের এই স্পর্ধিত পতাকা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীকী নয়, বরং এ যেন নিজস্ব সত্তা আবিষ্কারের নেশায় উন্মুখ মুক্তিকামী জনতার রক্তে লেখা উত্তাল দিনলিপি, যে ইতিহাসের পথ পাড়ি দিয়ে আজকের সোনার বাংলায় মায়ের কোলে শুয়ে গল্প শুনতে থাকা প্রতিটি শিশু কথা বলে সম্ভাবনার। উর্বর মাঠে মুক্ত বাতাসে দোল খাওয়া অবারিত ফসল যেন সেই স্বাধীনতার কথা বলে, যে স্বাধীনতা, যে মুক্তি এসেছে এক মৃত্যু উপত্যকা পাড়ি দিয়ে। 30 লাখ শহীদ, লাখো লাখো মা বোনের কান্না আজও ধ্বনিত হয় এ মাটির প্রতিটি অধিকারের সংগ্রামে। বঞ্চনার মুখে রুখে দাঁড়ানো অসীম সাহসী সন্তানেরা চূড়ান্ত যুদ্ধে নামে ৭১-এর মার্চে। ৭০-এর নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় ছিনিয়ে নিতে যখন বিনা অজুহাতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলো, বাংলার মানুষ তখন সইল না। I do not believe that people of East Pakistan want to separate from West Pakistan. They are the majority people of Pakistan.
রেসকোর্স ময়দানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাঙালির মুক্তির অমোঘ আহ্বান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু ছিল তাই নিয়ে নেমে এলো মুক্তির সংগ্রামে। গোটা দেশ রূপ নিতে থাকলো যুদ্ধের ময়দানে। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার আর তাদের দোসররা কাপুরুষোচিত মরণ কামড় দেয়। অপারেশন সার্চ লাইটের নামে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। ঘুমন্ত দেশ হয়ে ওঠে লাশের উপত্যকা। নিরস্ত্র বাঙালির সামনে আর ফেরার পথ থাকে না। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতা ঘোষণার উচ্চারণে দিক খুঁজে পায় জনতা। I declare the independence of Bangladesh. We will fight till the last occupation forces are not removed from our country. ওই ঘোষণার মাধ্যমেই আমি একটা সাধারণ একটা 18-year-old থেকে আমি একটা সৈন্যতে একটা সোলজারে পরিণত হলাম। এবং দামি রাইফেল দিয়ে আমরা প্যারেড করেছি। আমরা কিন্তু মাইকে শিক্ষা দিতাম কীভাবে মনোটপ ককটেল বানাতে হয়, কীভাবে বুবি ট্র্যাক করতে হয় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের মুখে, যাতে আমরা প্রতিরোধ করে তুলতে পারি। সেই প্রস্তুতির পর্ব চলে গোটা মার্চ মাস ব্যাপী। বারুদ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে গোটা দেশে। সশস্ত্র জনযুদ্ধে নামে কোটি বাঙালি। আকাশের পাখির মতো, সমুদ্রের মাছের মতো অসংখ্য অগণিত মানুষ বুলেট আর বেয়োনেটের মুখে বুক পেতে দাঁড়ায়। সুসজ্জিত কামানের চোখে চোখ রেখে মুক্তির নেশায় মৃত্যুকে আলিঙ্গন করে নেয় সাহসী সন্তানেরা। ভাইয়া মারা যাওয়ার আগে কতগুলি অপারেশন করে, তার মধ্যে ওই বাংকারের মধ্যে, তাদের ক্যাম্পের মধ্যে অনেক ধর্ষিতা নারীদের পায়। মাসের পর মাস তাদেরকে ধরে নিয়ে পাকিস্তানিরা তাদের বর্বরতা চালিয়েছে তাদের উপর। দুইটা স্রোতধারা সমানে সমানে তারা এসে কিন্তু লড়াইটাকে প্রস্তুত করেছে এবং জনগণ হলো এর নায়ক, কোনো একক ব্যক্তি না, কোনো একক দল না। ওনার বান্ধবীকে লিখেছে যে তুমি, আমরা তো যুদ্ধ চলছে, আমি একটা বাংকারে, আমার একমাত্র সাথী একটা মুরগি, তো তুমি যে আমি যদি মরে যাই তুমি আমার কবরে এসো, আমার এপিটাফটা তুমি লিখে দিও। সবুজের বুকে এতটা রক্ত লাল আঁকা হয়নি পৃথিবীর আর কোনো দেশের মানচিত্রে। স্বাধীনতার 55 বছরের প্রতিটি ভোরে সব অর্জন, সব প্রতিবাদের নেপথ্যে সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চেতনা। সশ্রদ্ধে মুক্তিযুদ্ধের দিনগুলোকে স্মরণ করে নতজানু হয়ে এ মাটির সন্তানেরা যুগে যুগে বলে উঠবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শকের আগেও যেমনটি জানাচ্ছিলাম ফ্লাইটের খবরাখবর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আমরা আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের সঙ্গে ব্যাপারে কথা বলতে চাই। জুবায়েদ, আজ ঠিক কতগুলো ফ্লাইট বাতিল হয়েছে এবং যারা যাত্রীরা রয়েছেন অপেক্ষা করছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন, কতটুকু ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের? ছোয়া, মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে যে সকল আগমনী ফ্লাইট আছে মোট 10টি, মধ্যপ্রাচ্যগামী ছিল 3টি এবং মধ্যপ্রাচ্য থেকে যে আগমনী ফ্লাইট 7টি, মোট 10টি ফ্লাইট ইসরায়েল এবং যে ইরানের যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি, চট্টগ্রাম এয়ারপোর্টের একেবারে ঠিক নির্গমন গেটের সামনে। এবং এখানে এই যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে, এটা যদিও বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ আগে ভাগে জানিয়ে দিয়েছে, যার ফলে যাত্রীরা অবগত ছিল এবং অবগত থাকার কারণে তারা তেমন একটা ভোগান্তিতে পড়েনি। তবে গত রাতে যারা জানতেন না তারা এসে যখন সেই সময় স্থগিত হয়েছিল, গত রাতে 6টি ফ্লাইট স্থগিত হয়েছে, তো সবকিছু মিলে মোট 16টি ফ্লাইট স্থগিত হয়েছে। এবং গত রাতে যারা জানতেন না তারা এসে কিছুক্ষণ অপেক্ষা করেছেন এবং পরে যখন এই পরিস্থিতিটা দেখলেন বা বিমান
কর্তৃপক্ষ যখন তাদেরকে বিষয়টা জানিয়েছেন তখনই তারা আবার ফিরে গেছেন। এবং এই মুহূর্তে আমরা মধ্যপ্রাচ্য গ্রামী ছাড়াও অন্যান্য যে ফ্লাইটগুলো আছে অন্যান্য অঞ্চলে সেই ফ্লাইটগুলো যাচ্ছে, সেগুলো আমরা দেখছি। যাত্রীরা যাচ্ছেন আসছেন। এখানে আমরা বেশ কিছু বিদেশি নাগরিককেও দেখেছি, তারাও অপেক্ষা করছেন তাদের দেশে যাওয়ার জন্য। একজন চাইনিজ নাগরিক ছিল, তার সাথে কথা হয়েছে, যদিও বা তারা একটু শঙ্কিত এই যে হামলার ঘটনাগুলো হচ্ছে। তারা বলছেন যে যেটা আকাশপথে তারা বিমানে থাকবে সেক্ষেত্রে নিজেকে বাঁচানোর কোনো সুযোগ থাকে না, তো কিভাবে হবে, কোন রুটে তারা যাবে, এটা যদি ফ্লাইট কর্তৃপক্ষ একটু নিরাপত্তা অবলম্বন করে তাহলে তাদের সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা একটু নিশ্চিত হয়। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যাত্রীদের ভোগান্তি এড়াতেই তারা আগেভাগে এই তথ্যটা জানিয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও যদি এরকম কোনো তথ্য থাকে যে কোনো ফ্লাইট বাতিল হবে বা সেগুলো আবার পুনরায় চালু হবে, সেটা হলেও তারা কিন্তু যাত্রীদের জানিয়ে দেবে। বলতে গেলে যে এই এয়ারপোর্টে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্টে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ জুবায়েদ আপনাকে। চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত ৫ জন। গতরাতে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ১৩ ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জেরে জামায়াত সমর্থকদের মারধর করতে সুটিয়া গ্রামে যান বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান। বিষয়টি বুঝতে পেরে উল্টো তাকে মারধর করে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরবর্তীতে গতকাল সকালে ওই গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম হাসাদহ বাজারে গেলে তাকে কিল ঘুষি দিয়ে আহত করে মেহেদী সহ কয়েকজন। পরে রাতে জামায়াত সমর্থকদের নিয়ে মেহেদীর বাড়িতে যায় খায়রুল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় আহত হয় ৬ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রথমে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। পরবর্তীতে জামায়াত সমর্থক হাফিজুর নামের একজনকে ঢাকায় পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মানিকগঞ্জের কাশাদহ খাল, যার মাটি কেটে খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই খালের পানিতে বোরো আবাদ করেন ১২ গ্রামের হাজারো কৃষক। কিন্তু সংস্কারের অভাবে খালের বড় অংশই ভরাট। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর দাবি উঠেছে এটি পুনঃসংস্কারের। উনি এখানে নিজে মাটি কাইটে দিছে, লেবারের মাথায় উঠে নিজে হাতে কোদাল দিয়ে কাইটে মাথায় উঠে দিছে। বহুত লোকজন ছিল। ১৯৭৯ সালের ১ ডিসেম্বর শিবালয় উপজেলার আনুলিয়া গ্রামে নেমেছিল মানুষের ঢল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই মাটি কেটে সূচনা করেন কাশাদহ খালের খনন কাজ। সেদিনের স্মৃতি এখনও আনকোড়া এই প্রবীণের চোখে। যমুনা নদী থেকে কাশাদহ পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ এই খাল, যা এলাকার কৃষিকাজের পানির অন্যতম উৎস। স্থানীয়দের কাছে এটি জিয়া খাল নামে পরিচিত। সংস্কারের অভাবে খালের সিংহভাগই ভরাট। বাদবাকি অংশের পানিতে বোরো চাষ করেন ১২ গ্রামের মানুষ। খালটা ময়লা আবর্জনায় ভরে আছে, এমনকি পানি নিষ্কাশন করার জন্য খুবই কষ্টকর। আমাদের একমাত্র জীবিকা নির্বাহ হয় এই খালের পানি দ্বারা ইরি ধান চাষ করে। পানি যায় না, কোনো জায়গায় পানি বাইয়ে থাকে, আবার কোথাও বাইয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের প্রত্যাশা বেড়েছে। তাদের দাবি স্মৃতিবিজড়িত খালকে অগ্রাধিকার ভিত্তিতে পুনঃসংস্কার করা হোক। প্রায় ৫ কিলোমিটার ব্যাপী এই কাশাদহ খালটা এবং যার প্রস্থ হচ্ছে ২০ থেকে ২২ ফুট। তো এর মধ্যে হচ্ছে ১২টি গ্রামের প্রায় হাজারের উপরে কৃষক কৃষকের জীবনের সাথে সম্পৃক্ত। এই খালের সাথে মৎস্যজীবী যারা আছেন এলাকার, তাদেরও জীবিকার একটা ওখানে কর্মসংস্থান নতুন করে হবে যদি খালটা খনন করা যায়। স্থানীয় এমপির আশ্বাস, কাশাদহ খাল পুনঃখনন সহ গড়ে তোলা হবে পর্যটন এলাকা। সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব এই খালটাকে পুনঃখনন করে শুধু খাল সচল নয়, এই খালের সাথে পুরা জেলার যে সেচ প্রকল্পের সমন্বয়, সেই কাজটা আমি সম্পন্ন করব। আমি এটাকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব এই এলাকাটাকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। স্মৃতিরক্ষার পাশাপাশি কৃষি ও পরিবেশ রক্ষায় কাশাদহ খালটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।
পটুয়াখালীর বাউফলের শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর ইউনিয়নের ভুবন সাহার কাছের এলাকায় এই ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায় একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে ঢুকে একটি কালী মূর্তি ভাঙচুর করে। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলেও পরিকল্পিতভাবে বহিরাগতরা এই ঘটনা ঘটিয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দোষীদের শনাক্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আসলে এখানে আমাদের ওসি এবং ওসি তদন্ত উভয়ে আসছিলেন। আমাদের পটুয়াখালী থেকে আমাদের সিআইডি এবং ডিবি টিম আসতেছে, আর আমরা আপাতত এটার দেখাশোনার দায়িত্বে আছি। তো সিনিয়র স্যাররা যেভাবে নির্দেশনা দেন সেভাবে কাজ হবে।